প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বই থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টেকনিকের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আজকে যে অঙ্কটা আমরা সমাধান করব, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ এইচ4 2015 সালে আসছে। আমরা দেরি না করে অঙ্কটা পড়ি। বিলো আর গিভেন দ্য Below are given the figures production in million kg of cement factory। একটা সিমেন্ট ফ্যাক্টরির প্রোডাকশন গুলো দেওয়া আছে, সেটা হচ্ছে মিলিয়ন কেজিতে। ইয়ার দেওয়া আছে এখানে, এবং প্রোডাকশন দেওয়া আছে। আমাদের রিকোয়ার্ড কি করতে বলছে? ফিট এ স্ট্রেট লাইন ট্রেন্ড। এখানে একটা স্ট্রেট লাইন ট্রেন্ড বাই দ্য লিস্ট স্কোয়ার মেথড ব্যবহার করে করতে বলা হয়েছে। অ্যান্ড টেবুলেট দ্য ট্রেন্ড ভ্যালুস, এবং ট্রেন্ড ভ্যালুস নির্ণয় করতে বলা হয়েছে টেবিলের মাধ্যমে। এবং দ্বিতীয় তৃতীয়টা আমরা পরে পরে, আমরা প্রথমটাই আগে চেষ্টা করি। তো স্ট্রেট লাইন ট্রেন্ড লিস্ট স্কোয়ার মেথড করার জন্য আমাদের মূলত আহ, 6টা ছকের প্রয়োজন হবে। তো আমরা অঙ্কের প্রয়োজন অনুযায়ী 6টা ছক আপনারা দেখবেন যে এখানে কেটে নিয়েছি। প্রথম ছকে হচ্ছে ইয়ারটা হচ্ছে 2000 থেকে 2007 পর্যন্ত আমরা ইয়ারটা বসাইলাম। এবং কত ইয়ারের অঙ্ক এটা? এটা হচ্ছে 8 বছরের অঙ্ক। তাহলে আমরা n সমান সমান দিয়েছি 8, কারণ 1 2 3 4 5 6 7 8টা। এরপর আমরা পরবর্তীতে দেখাইছি প্রোডাকশন। একদম প্রোডাকশন এখান থেকে 77 88 94 85 91 98 90 92 এগুলো সবগুলো আমরা তুলে দিয়েছি। এবং প্রোডাকশনকে আমরা ধরে নিয়েছি হচ্ছে ওয়াই। প্রোডাকশনকে কি ধরেছি? ওয়াই ধরেছি। এখন ওয়াই যেহেতু ধরেছি, এগুলো সবগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে সামেশন ওয়াই আছে 715। এখন পরবর্তী 3 নাম্বার ঘরে আমরা করব ডিভিয়েশন ফ্রম মিডিয়ার। ডিভিয়েশন ফ্রম মিডিয়ার, এই অঙ্কটা যদি জোর হয় তাহলে একভাবে করতে হয়, এবং বেজোর হলে আরেকভাবে করতে হয়। যখন আমরা দেখতে পাচ্ছি যে সালটা হচ্ছে কি জোর, তাহলে জোরের জন্য আমরা যদি একটু দেখি আমাদের মিডল ইয়ার কিভাবে নির্ণয় করব আমরা, মানে ডিভিয়েশন ফ্রম মিডিয়ার মানে মিডিয়ারের বিচ্যুতি নির্ণয় করতে হবে। সূত্রটা হচ্ছে ডি ইন্টু টু সমান সমান কি এক্স। এখন দেখেন, যদি আমরা উপর থেকে আসি তাহলে 1 2 3 4, তাহলে চতুর্থ ইয়ার পরে 2003 সালে। আর নিচ থেকে যদি আসি 2007 6 5 4, তাহলে মিডিয়ার পরে হচ্ছে 2004 সালে। এখন দুইটা মিডিয়ার দ্বারা দিয়ে তো আমরা অঙ্ক করতে পারবো না। এক্ষেত্রে দেখেন আমরা কি করব, আমরা এখানে দেখাইছি যে আমাদের কিভাবে এটা সমাধান করব। আমরা দুটাকে কি করব, যোগ করব। যেহেতু দুইটাই মিডিয়ার আসছে, তাহলে মানে মিডলে আসছে 2003 আর 2004 আমরা যোগ করব, তাহলে আমাদের হয় কি 4007 হয়। এবং এটাকে 2 দিয়ে কি করব, ভাগ করব। যদি 4007কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসে 2003.5। তাহলে আমরা কিন্তু মিডিয়ারটা পেয়ে গেছি। এখন মিডিয়ারটা কত? 2003.5। তাহলে মিডিয়ারটা কিভাবে নির্ণয় করব? ডি ইন্টু টু। কি? ডি ইন্টু টু সমান সমান কি এক্স। তাহলে প্রথম ইয়ার আছে কত? 2000। তাহলে আমরা 2000 থেকে যদি এই মিডিয়ারটা বাদ দেই, 2000 থেকে 2003.5, এবং এটাকে কি দিয়ে গুণ দিব? এই যে সূত্রটা 2 দিয়ে গুণ দেব। মানে প্রথমে বিচ্যুতিটা নির্ণয় করব। বিচ্যুতি মানে কি? পার্থক্য। মানে কিসের পার্থক্য? প্রথমটার থেকে মিডিয়ারের পার্থক্য। তাহলে প্রথম ইয়ার আছে কত? 2000, এবং মিডিয়ার আছে কত? 2003.5। তাহলে 2000 থেকে 2003.5 কি বাদ। এরপর আমাদের কি করতে হবে? সূত্র অনুযায়ী 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে হয় -7। এই যে আমরা -7টা বসাইছি। এরপর দেখেন, এরপর 2000 এর জায়গায় দিব আমরা 2001। তাহলে 2001 থেকে 2003.5 বাদ দিয়ে 2 দিয়ে গুণ করলে হয় -5। এরপর দিব 2000 একের জায়গায় দেবো 2002, মানে এই 2000 জায়গায় 2002 দিব। 2002 থেকে 2003.5 এবং গুণ 2 দিলে আমাদের হয় -3। আবার 2003 থেকে 2003.5 মাইনাস করলে হয় -1। এভাবে আপনারা প্রত্যেকটা এবং 7 পর্যন্ত করবেন। যেমন 7টাই আমি যদি করি, 2007 থেকে 2003.5 যদি মাইনাস দিই, তাহলে 3.5 থাকে, এবং 3.5 কে 2 দ্বারা গুণ করলে শুধু 7 হয়। মানে এইভাবে আপনারা এই ডিভিশন ফ্রম মিডিয়াটাকে কমপ্লিট করবেন। এর পরবর্তীতে আমরা কি করব? আমাদের করতে হবে এক্স ওয়াই। এক্স ওয়াই কিভাবে? এটা এক্স এবং এটা ওয়াই। 77 থেকে -7 গুণ করলে 77 এর সাথে -7 গুণ করলে 539 হয়। আবার 88 এর সাথে -5 গুণ করলে 440 হয়। 94 এর সাথে -3 গুণ করলে 282 হয়। 85 এর সাথে 1 গুণ করলে -85 হয়। এবং 91 এর সাথে 1 গুণ করলে 91 হয়। এইভাবে মানে এক্স আর ওয়াই কে আপনারা গুণ করবেন। এরপর পঞ্চম ঘরে আমরা যদি দেখি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? এটার স্কোয়ার। আমরা জানি কোনো কিছুর বর্গ করলে সেটার মাইনাস চিহ্ন থাকে না। তাহলে 7 7 কত হয়? 49। 5 5 কত হয়? 25। 3 3 কত হয়? 9। এবং -1 কে যদি বর্গ করি আমরা 1 হয়। আবার 1 কে বর্গ করলে 1 হয়। 3 বর্গ করলে 9 হয়। 5 কে বর্গ করলে 25 হয়, এবং 7 কে বর্গ করলে 49 হয়। এখন আমরা xy কে যোগ করব। xy সবগুলাকে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমাদের আসে সামেশন xy 133, এবং x স্কয়ার কে যদি আমরা সবগুলাকে যোগ করি, তাহলে আমাদের হয় 168। এখন আমাদের যে লিস্ট স্কয়ার মেথড ব্যবহার করে ট্রেন্ড ভ্যালুস নির্ণয় করতে বলছে, ট্রেন্ড ভ্যালুসের সূত্র হচ্ছে এটা। ট্রেন্ড ভ্যালুসের সূত্র yc = a +
bx। এখন আমাদের যদি দেখেন এই যে আমরা এখানে লিখেছি দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন ইজ ওয়াইসি সমান সমান a প্লাস bx। তাহলে আমাদের প্রথম কি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এর মানের সূত্রটাকে যদি আমরা দেখি, এর মানের সূত্র হচ্ছে সামেশন y বাই n। তাহলে সামেশন y আমাদের কত আসছে? সামেশন y আসছে 715 এবং n আসছে কত? n আসছে 8। তাহলে 715 কে 8 দ্বারা ভাগ করলে সমান সমান 89.375 আসে। এরপর আমাদের কি লাগবে? এরপর হচ্ছে বির মান লাগবে। এখন বির মানের সূত্রটা দেখেন, বির মানের সূত্রটা হচ্ছে সামেশন এক্স ওয়াই ভাগ হচ্ছে সামেশন এক্স স্কোয়ার। তাহলে সামেশন এক্স ওয়াই এর মান কত আসছে? 133 এবং সামেশন এক্স স্কোয়ারের মান আসছে 168। তাহলে আমরা যদি 133কে 168 তে ভাগ দিই তাহলে 0.79 আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। এখন আমাদের কি করতে হবে? এখন ট্রেন্ড ভ্যালুগুলোকে নির্ণয় করতে হবে। দেখেন তাহলে আমাদের এক্স এর মান কিন্তু অনেকগুলো আসছে। দেখেন এক্স এর মান -7 থেকে 7 মানে 8টা এক্স এর মান আসছে। তাহলে আমাদের কি করতে হবে? এই ভ্যালুগুলোও কি 8টা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু দেখাই যে কিভাবে নির্ণয় করতে হবে। তো প্রথম আমরা এই 2000 সালেরটাই আগে একটু নির্ণয় করে দেখাই যে when x -7, কারণ 2000 সালে এক্স এর ভ্যালু কত ছিল? -7 ছিল। এই যে আমরা -7 ছিল। এবং তাহলে yc কত হবে? দেখেন তাহলে এর মান কত? এর মান এই যে আমরা পেয়েছি কত? এই এই যে 89.375 এবং প্লাস পয়েন্টস বির মান কত? 0.79 এবং এক্স এর মান কত? -7। তাহলে আমরা যদি এইটাকে এইভাবে করি যে আম এখানে কি আছে? মাইনাস। এটা কি 0.79 এটার সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই মাইনাস আর প্লাসে যদি গুণ করি তাহলে কোনটা টিকবে? প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস টেকে। তাহলে আমরা 2000 সালটা এখানে একটু দেখাইছি দেখেন যে প্লাসে মাইনাসে কি টিকবে? মাইনাস টিকবে। তাহলে 0.79 গুণ 7। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে আসে 83.845। কোন সালে? 2000 সালে। তাহলে আমরা এই ভ্যালুটা, এই যে 2000 সালের ভ্যালুটা 83.845 এখানে এনে বসাই দিব। এরপর আমরা 2001 সালটাও সেম ভাবে করব। তাহলে সেম ভাবে করলে 2001 সালে আমাদের কত আসছে? 5 আসছে। তাহলে এইভাবে প্লাসে মাইনাসে গুণ করলে এখানে মাইনাস হয়ে যাবে এবং এখানে থাকবে কত? 5। এটা ক্যালকুলেশন করলে 85.425 আসে। এই যে আমরা 2001 সালে বসাই দিব 85.425। এবার 2002 সালেরটাও যদি করেন তাহলে এখানে কত হবে? এখানে মাইনাস হবে। কেন? এই প্লাস আর মাইনাসে গুণ করলে কোনটা টিকবে? মাইনাস টিকবে। কত আসে? 3 আসে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা আসে 87.005। তাহলে আমরা এটা বসাই দিলাম 87.005। এইভাবে প্রত্যেকটা আপনারা এইভাবে করবেন। যদি আমরা 2007 সালেরটা দেখি, দেখেন 7 সালেরটা এখানে করা হয়েছে 89.375। এখানে মাইনাস হবে না, কারণ এখানে প্লাসই হবে। কেন প্লাস হবে? দেখেন সূত্রে প্লাস আছে, কিন্তু এখানের ভ্যালুটাও কি প্লাস। তাহলে মাইনাসে প্লাসে তো আর মাইনাস হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমাদের কি হবে? 2007 সালটা আবার একটু ভালো করে দেখাই। দেখেন 89.375 যেহেতু সূত্রে প্লাসই আছে এবং 4 এর এবং 7 এর আগেও কি প্লাস আছে। তাহলে আমাদের কি হবে? এটা প্লাস টিকবে। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে কত? আমাদের আসে 94.905। তাহলে এখানে আমরা দিলাম 94.905। আশা করি আপনারা যে ওয়াইসি মানে ইকুয়েশনের যে স্ট্রেট লাইনটা কিভাবে বের করতে হয় এটা পরিপূর্ণভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে এখানে আপনারা কোথায় বুঝেন নাই। তো এরপর এভাবেই কিন্তু আমাদের আসলে YCA প্লাস BX মানে ট্রেন্ড ভ্যালুটা আমরা সম্পূর্ণভাবে নির্ণয় করছি। এখন চলে যাব আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমাদের বলছিল এলিমিনেট দ্য ট্রেন্ড, হোয়াট কম্পোনেন্টস অফ দ্য টাইম সিরিজ আর দোজ লেফট ওভার। মানে আপনারা যদি এলিমিনেট মানে হচ্ছে বাদ দেওয়া। যদি এই ট্রেনটাকে আপনারা বাদ দেন তাহলে কম্পোনেন্টস মানে হচ্ছে উপাদান অফ দ্য টাইম সিরিজ দোজ লেফট ওভার, মানে টাইম সিরিজে যদি আপনারা ট্রেনটাকে বাদ দেন তাহলে আর কতগুলো উপাদান থাকে, এটাই হচ্ছে আসলে মানে ট্রেন ভ্যালু টাইম সিরিজে আসলে কতগুলো উপাদান থাকে সেটা থেকে যদি আপনার ট্রেন ভ্যালু বাদ দেন তাহলে আর কতগুলো অবশিষ্ট থাকে, এটাই আপনার রিকোয়ারমেন্ট চাইছে, আর কিচ্ছু না। তাহলে আমরা যদি একটু দেখি যে দেয়ার আর 4 কম্পোনেন্টস অফ টাইম সিরিজ অ্যানালাইসিস হুইচ আর অ্যাজ ফলোস। মানে কি টাইম সিরিজে উপাদান কয়টা? 4টা। একটা হচ্ছে ট্রেন্ড, যেটা আমরা জানি সেকুলার ট্রেন্ড। দ্বিতীয়টা হচ্ছে সিজনাল ভেরিয়েশন। তৃতীয়টা হচ্ছে সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন এবং 4 নাম্বারটা হচ্ছে ইরেগুলার ভেরিয়েশন। তাহলে TSCI। এখন যদি আপনারা এই ট্রেনটাকে বাদ দেন তাহলে অবশিষ্ট কি থাকে? SCI থাকে। সেটি আমরা দেখাইছি যে SCI ইজ লেফট ওভার আফটার দ্য এলিমিনেটিং দ্য
ট্রেন। এই হচ্ছে অঙ্কের মানে ২ নম্বর রিকোয়ারমেন্টটার কথা বলছিল। এবার ৩ নম্বরে বলছে হোয়াট ইস দ্য মান্থলি ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ দ্য সিমেন্ট? মানে প্রোডাকশন সিমেন্টের মান্থলি প্রোডাকশন কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা দেখাইতে হবে। এটা একটা সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই দেখাইতে পারি। তাহলে সূত্রটা যদি দেখেন যে মান্থলি ইনক্রিজ অফ ইন প্রোডাকশন B/12, তাহলে আমাদের বির মান আমরা কত পেয়েছিলাম? বির মান আমরা পেয়েছিলাম 0.79। তাহলে আমরা 0.79 কে 12 দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণ দিব। তাহলে এই যে মান্থলি ইনক্রিজ কত হইছে? 6.58%। আশা করি বুঝতে পারছেন যে এই অঙ্কটা কিভাবে আমরা সমাধান করলাম। যদি অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চলেন আমরা দেরি না করে আরেকটা ছোট অঙ্ক সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি BVH4 2020 সালে আসছে। আমরা দেরি না করে অঙ্কটা পড়ি। দ্য ফলোইং ইনফরমেশন ইজ available for জেনিথ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। জেনিথ ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে। প্রথম তথ্যটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট 12 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 7 টাকা, ফিক্সড কস্ট পার ইয়ার 50,000 টাকা। এখন রিকোয়ার্ডে কি বলছে? রিকোয়ার্ডে বলছে ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস অ্যান্ড অ্যামাউন্ট। মানে ব্রেক ইভেন পয়েন্টে আপনার টাকাটাও বের করতে হবে আবার ইউনিটটাও বের করতে হবে। হোয়াট সেলস ইউনিট আর রিকোয়ার্ড টু আর্ন আফটার ট্যাক্স ইনকাম 60,000 ইফ দ্য ট্যাক্স রেট ইজ 40%। মানে কত ইউনিট আসলে রিকোয়ার্ড সেলস ইউনিট হবে যদি আপনাদের 60,000 টাকা ইনকাম করতে হয় এবং ট্যাক্স রেট যদি 40% হয়। তো দেরি না করে চলেন আমরা বিপি প্রথমে ইউনিট করতে বলছে। তাহলে ইউনিটের সূত্রটা কি? ইউনিটের সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট ভাগ হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন। তাহলে ফিক্সড কস্ট তো আমার দেওয়াই আছে 50,000 এবং ইউনিট কন্ট্রিবিউশনটা যদি আমরা নির্ণয় করি তাহলে দেখেন ইউনিট কন্ট্রিবিউশন সূত্র কি? একটা হচ্ছে ইউনিট কন্ট্রিবিউশন মেইন সূত্রই হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে এখানে সেলস আছে কত? তাহলে সেলস মাইনাস কি? ভেরিয়েবল কস্ট। সেলস আছে 12 টাকা এবং ভেরিয়েবল কস্ট আছে 60 টাকা। তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5 হয়। তাহলে আমরা ফিক্সড কস্টকে যদি ইউনিট কন্ট্রিবিউশন দিয়ে ভাগ দিই তাহলে 10,000 ইউনিট হয়। এরপর বলছে যে অ্যামাউন্ট মানে টাকাটা নির্ণয় করতে হবে। তাহলে বিইপিন টাকা একটা সহজ সূত্র আছে বিইপিন ইউনিট, ইউনিট সেলিং প্রাইস। তাহলে ইউনিট আমরা 10,000 পাইছি এবং সেলিং প্রাইস পাইছি 12 টাকা। তাহলে কত হয়? 1,20,000 টাকা। এরপর যদি আমরা দেখি যে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছিল কি? দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমাদের বলছিল যে যে 60,000 টাকা ইনকাম করতে হলে কত ইউনিট পণ্য আসলে বিক্রি করা লাগবে যদি ট্যাক্স রেট থাকে 40%। তাহলে এটা রিকোয়ার্ড সেলস এর ইউনিটের সূত্র হবে যে রিকোয়ার্ড সেলস এর সূত্রটা কি? ফিক্সড কস্ট ভাগ ডিজায়ার্ড প্রফিট ভাগ হচ্ছে 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে আমরা সেইভাবে করি তাহলে ফিক্সড কস্ট কত আছে? ফিক্সড কস্ট হচ্ছে 50,000 এবং ডিজায়ার্ড প্রফিট কত? মানে কত প্রফিট করতে হবে আমার? 60,000 টাকা প্রফিট করতে হবে। তাহলে আমরা 60,000 টাকা দিলাম এবং 1 মাইনাস ট্যাক্স রেট এটা গুণ করব। তাহলে ট্যাক্স রেট হচ্ছে 40%। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি এবং সিএম পার ইউনিট, নিচে কি সিএম পার ইউনিট? তাহলে সিএম পার ইউনিট আমরা উপরেই নির্ণয় করছি, আমাদের 5 হয়। তাহলে আমাদের উপরে ক্যালকুলেশন করলে হয় 86,000 এবং নিচে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কিন্তু আসলে মেইন যে 17,200 ইউনিট আমাদের বলছিল যে কত ইউনিট পণ্য বিক্রি করতে হবে যদি আফটার ট্যাক্স প্রফিট 60,000 টাকা ইনকাম করতে হয়, ট্যাক্স রেট 40% হয়, তাহলে আমাদের আসলে 17,200 ইউনিট পণ্য বিক্রি করতে হবে। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। তো অঙ্ক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ডাউট ক্লিয়ার করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।